সালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট সিরিজের থার্ড নম্বর ভিডিও নিয়ে। আমরা আগের দুইটা ভিডিওতে আসলে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে কথা বলে ফেলছি, তাই না? এখন আসলে আমরা ডিটারমিনেন্ট সম্পর্কে একটু আইডিয়া জেনারেট করব। ওকে, সো আমরা এখানে যেটা দেখতেছি যে আসলে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, তাহলে আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে ভাইয়া, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট কি? তো আমি আপনাকে যে ব্যাপারটা এইভাবে যদি বলি যে নির্ণায়ক যদি একটা ফাংশন হয়, সেই ফাংশনের আমরা জানি দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। এখন ভাইয়া, ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে আসলে বর্গ ম্যাট্রিক্স। সো নির্ণায়ক হইতে হইলে তাকে অবশ্যই কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আর দুই নম্বর কথা হচ্ছে আমার তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে যে আসলে ভাইয়া ওই যে ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদানগুলা থাকে, সেই উপাদানগুলা বাস্তব হইতে পারবে, অবাস্তব হইতে পারবে। সো এটা হচ্ছে তার রেঞ্জ। এখন আসলে আমরা একটু বইয়ের ভাষার সংজ্ঞাটা দেখে নিই। যে বলতেছে যে নির্ণায়ক একটা ফাংশন যার ডোমেন হবে একটা কি? বর্গ ম্যাট্রিক্স। আর রেঞ্জ হবে তার প্রত্যেকটা উপাদান বা এলিমেন্ট, যেগুলো হবে কি? বাস্তব অথবা অবাস্তব, দুইটাই হইতে পারে। এখন ভাইয়া তারপরে কোশ্চেন আসে, ভাইয়া আমি কিভাবে নির্ণয় করব ভাইয়া? ওকে ভাইয়া, আমরা এটা একটু দেখে নিই কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, ওকে। আমি যদি এরকম একটা উদাহরণ নিই যে এ একটা ম্যাট্রিক্স, তার নির্ণায়কের মান নির্ণয় কর, তখন আমরা কি করতে হবে? অবভিয়াসলি নির্ণায়কের মান, আগে যদি নির্ণয়কে তৈরি করতে হয় তাহলে অবশ্যই নির্ণয়কের চিহ্ন ইউজ করতে হবে। এখন ভাই আমরা কি নির্ণয়কের চিহ্ন জানি? জানি না। ওকে, তাহলে আমরা নির্ণয়কের চিহ্নটা একটু দেখে দিই। নির্ণয়কের চিহ্ন হবে এরকম, দুইটা বার ইউজ করা লাগবে অবশ্যই। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা যাবে না, থার্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, ডাবল বার ইউজ করা যাবে না, শুধুমাত্র সিঙ্গেল বার দুইটা ইউজ করতে হবে। আর যদি ওই থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ডাবল বার ইউজ করে তাহলে সেটা হয়ে যাবে ম্যাট্রিক্স। কথাই বুঝতে পারছি? ওকে, সো আমরা আগে এটাকে নির্ণয়ক আকারে মেক করে নিব। কিভাবে? আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ, এটা বুঝাচ্ছ নির্ণায়ক, অথবা দুইটা মডুলাস ইউজ করলে, একটা মডুলাস ইউজ করে মাঝখানে যদি এ লিখে দিই তাহলে হচ্ছে কি হয়ে যাচ্ছে? এটা নির্ণায়ক বোঝাচ্ছে। তখন আমরা কি করব? এরকম দুইটা বার ইউজ করে আমরা ভুক্তিগুলো লিখে দিব। 9 - 2 3 0 3 7 4 - 2 আচ্ছা ভাইয়া, এখন আমরা কি করব? এখন আমরা সর্বপ্রথম হচ্ছে যে আমাদের প্রথম ভুক্তিটাকে নিব। প্রথম ভুক্তির পজিশন কত ভাইয়া? A11 না? প্রথম ভুক্তির পজিশন কত? A11। আমরা এটা পড়ে আসছি না ভাইয়া? তো আমরা কি করব? প্রথম হচ্ছে -1 একটা লিখবো, এটার উপর ওই যে 1 1, এই দুইটা যোগ আকারে লিখবো, 1 + 1 লিখলাম। লেখার পর প্রথম ভুক্তিটা নিব। প্রথম ভুক্তি কত? 9, এটা নিলাম। নেওয়ার পর আমরা কি করব? প্রথম ভুক্তি বরাবর একটা ক্রস আঁকবো। আঁকলে তারপর যে ভুক্তিগুলো অবশিষ্ট থাকবে এখানে লিখে দিব। কত আছে? 3 7 - 2 - 2। এরপর একটা প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় বক্তৃতা নিব। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তির পজিশন কত ভাইয়া? 1 2। তো আমরা কি করব? -1 একটা লিখবো, তারপর উপরে পাওয়ার দিব ওই 1 + 2, যেহেতু এটার পজিশন কত? 1 2, এই জন্য 1 + 2 দিব। এরপরে ওই ভুক্তির ভ্যালুটা কত ছিল? ভুক্তির ভ্যালু ছিল -2, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা ওই আবার ওই ভুক্তি ধরে একটা টি আঁকবো, এই ভুক্তিটা ধরে একটা টি আঁকবো, এ বরাবর একটা লাইন দিব, এ বরাবর একটা লাইন দিব। তাহলে কে কে থাকবে? থাকবে হচ্ছে 0 7 4 - 2 লিখে দিলাম। এরপর আবার প্লাস দিয়া -1 এর উপর, এটা কত নম্বর পজিশন ভাইয়া? এটা হচ্ছে 1 3 পজিশন। তাহলে আমরা এখানে 1 + 3 লিখে দেব। এরপর কত ভুক্তিটা কত? ভুক্তি হচ্ছে 3, ওই ভুক্তিটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এই ভুক্তি নিয়ে একটা টি আঁকবো, এ বরাবর একটা লাইন আঁকবো, এ বরাবর লাইন আঁকবো। তাহলে অবশিষ্ট ভুক্তিগুলো কে কে থাকবে? 0 3 4 - 2। কথাই বুঝতে পারছি? আচ্ছা, আমরা জানি -1 এর উপর যদি জোড় পাওয়ার থাকে তাহলে সেটা হয়ে যাবে পজিটিভ। তাহলে মাইনাসের উপর 1 + 1, এটা কি জোড় না? তাহলে এটা পজিটিভ হয়। তারপর লিখবো 9। আচ্ছা, এরপর আমরা কি করব? এ বরাবর গুণ করবো, এ বরাবর গুণ করলে আসবে কত? -6। এরপর সূত্রে একটা মাইনাস দিব, এ বরাবর গুণ করলে আসবে -14। তাহলে মাইনাস মাইনাসে কত হয়ে গেল? +14। আচ্ছা, এটা কি দেখেন তো, এই -1 এর উপর 1 + 2, এটা কি বেজোড় না? বেজোড় হলে এটা কি চলে আসবে? নেগেটিভ। প্লাস মাইনাসে কি আসবে? মাইনাস। আর আরেকটা কি আছে? -2। তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল? +2। এরপর আমরা কি করবো ভাইয়া? এ বরাবর গুণ করলে আসবে 0 × 2 মানে হচ্ছে 0, সূত্রে একটা মাইনাস, 4 7 28। তাহলে আমরা -28 লিখে দিলাম। ওকে, এবার আসেন তো ভাইয়া, এখানে মাইনাস, উপরে কত আছে? 1 + 3 মানে 4, এটা কি জোড় না? জোড় হয়ে যেতে এটা পজিটিভ হয়ে যাবে। এরপর আমরা 3 লিখে দেবো, একটা ব্র্যাকেট দিব, এ বরাবর গুণ করলে আসবে 0, সূত্রের মাইনাস, এ বরাবর গুণ করলে আসবে 12। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট। ওকে, আমরা একটু যদি গুণ করি, এখানে পাবো 9 × 8 + 2 × -28 + 3 × -12
টোটাল ক্যালকুলেশন করলে আপনি যেটা পাবেন, 7, 8 নং, 8 নং 72, 28 জুনে 56, প্লাস মাইনাস মাইনাস 3 12 36, মাইনাস টোটাল ক্যালকুলেশন করলে দেখেন তো এটা 92 আর এটা 72, মানে হচ্ছে -20 থাকে। সো এইভাবে আসলে আমরা একটা নির্ণয়কের মান নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পারছেন আসলে কি করতে হবে। আমরা ফার্স্ট অফ অল যেটা করব, একটা ভুক্তি নিব। আচ্ছা, এখানে ভাই একটা কিছু বলে দিই, যে আমরা অলওয়েজ মাথায় রাখবো এটা হচ্ছে কত, 1 1, এটা 1 2, এটা 1 3। 1 1 যোগ করলে আসে পজিটিভ আসে, এটা নেগেটিভ আসে, এটা পজিটিভ আসে। আবার এটা হচ্ছে 2 1, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর আবার এটা কত চলে আসে, পজিটিভ নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। সো এটা আপনি ইচ্ছে করলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, যদি আপনি একবার এটা মনে করেন যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস, এভাবে করতে পারেন। আচ্ছা, করলে আমরা টোটাল নির্ণায়কের মানটা পাবো। আমরা যে কোনো একটা রো বা কলাম নিয়ে কাজ করলে আসলে নির্ণায়কের মান পাই, কিন্তু আমরা বইয়ের মধ্যে দেখি সবসময় অলওয়েজ হচ্ছে ফার্স্ট রো নিয়ে কাজ করে। এখন আপনি যে কোনো একটা রো নিয়ে চেক করতে পারেন যে ভাইয়ার কথাটা কি সত্যি কিনা। ভাইয়া এটা প্রমাণ করে আপনাকে বলতেছি যে আসলে যে কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা ভুক্তিকে নিয়ে আপনি যদি কাজ করেন না, তা আপনার টোটাল নির্ণায়কের মান চলে আসে। কথা কি বুঝতে পারছি? ওকে, তো আমরা এখানে একটু মাথায় রাখবো চিহ্নের কথাটা। ক্লিয়ার? ওকে। সো আমরা প্রথমে কি করছি, প্রথম বুক্তিটা নিচ্ছি, নেওয়ার পর ওই বরাবর একটা ক্রস রাখছি, বাকি বুক্তিগুলো লিখে দিচ্ছি। সেকেন্ড বুক্তিটাকে নিচ্ছি, তার আগে কিন্তু একটা মাইনাস দিব আমরা, যদি ওই যে এইভাবে চিহ্নটা চেক না করি তাহলে আছে, তার আগে একটা মাইনাস দিব। তারপর ওই বুক্তিটা নিব, নেওয়ার পর একটা ক্রস দিব, বাকি বুক্তিগুলো নিয়ে মান বের করব। ওকে, সিমিলার ভাবে আরেকটা পরের বুক্তিটা নিব, নিয়ে ওই বরাবর ক্রস রাখবো, এবং তার নির্ণায়কের মানটা বের করে আমরা টোটাল ক্যালকুলেশন করে যেটা পাবো টোটাল নির্ণায়কের মান। ওকে, আমাদের পরবর্তী যে কনসেপ্টটা সেটা ভাইয়া হচ্ছে সহগুণক এবং অনুরাশি। আসলে এটা নির্ণায়কের একটা পার্ট। আমরা যদি সহগুণক অনুরাশি ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের আসলে অনেক কিছু সহজ হয়ে যাবে। কথাই বুঝতে পারছি? আচ্ছা, নামের মধ্যে লেখা আছে সহ, ঠিক আছে, এটার মধ্যে কোনো সহ লেখা আছে? আচ্ছা, তো যেটার মধ্যে সহ, মানে এটা বোঝাচ্ছে আসলে চিহ্ন সহ, চিহ্ন সহ। সহ দ্বারা বোঝাচ্ছে কি, চিহ্ন সহ। তাহলে আমরা চিহ্ন সহ যখন হিসাব করব, তখন সেটা চলে আসবে কি সহগুণক, আর চিহ্ন ছাড়া যখন ইউজ করব তখন সেটা আবার অনুরাশি। আচ্ছা ভাই, যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, দুইটার রেজাল্ট সেম, কিন্তু কখনো দেখা যাচ্ছে যেখানে বেজোড় পজিশন হয় সেক্ষেত্রে আসলে নেগেটিভ আসে, সহগুণকের ক্ষেত্রে দেখা যাচ্ছে নেগেটিভ আসছে, অনুরাশির ক্ষেত্রে সেটা হয়তো বা পজিটিভ আসে, এই টাইপের আর কি। আচ্ছা ওকে ভাইয়া, যেমন ধরে নিচ্ছি, যেমন আমি যদি বলি এটা কত নম্বর পজিশন, A11, আমি যদি ভাই আপনাকে বলি 1 1, 1 1 ভুক্তির ভুক্তির অনুরাশি ও সহগুণক নির্ণয় করো, এটা যদি আপনাকে বলে, তখন আপনি কি করেন ভাইয়া, আপনি করবেন যে ওকে, আগে যদি অনুরাশি বের করেন, ধরেন আগে হচ্ছে অনুরাশি বের করবেন, অনুরাশি বের করুন, অনুরাশি বের করুন। অনুরাশি বের করলে আপনি মাথায় রাখবেন, যেহেতু এখানে কোনো দন্তাংশ হ নাই, মানে চিহ্ন নাই, তাহলে আপনার এটার পজিশন নিয়ে চিন্তা করা লাগবে না। কথাই বুঝতে পারছি? তাহলে আপনি কি কি করবেন, আপনি জাস্ট হচ্ছে ওই বুকটি নিয়ে একটা ক্রস আঁকবেন। ক্রস আঁকলে বাকি যে বুক্তিগুলো থাকবে সেগুলো লিখে দিবেন। 3 7 -2 -2, পরে ক্যালকুলেশন করেন তো, আর আর এই গুণ করেন কত আসে, যে -6, সূত্রের মাইনাস এবার আবার গুণ করলে আসে কত, -14। তাহলে আপনি টোটাল ক্যালকুলেশন করলে আসবে -6 +14, মানে +8। আচ্ছা ভাইয়া, চিহ্ন বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, পজিশন, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া পজিশন কিভাবে আমি বুঝবো ভাইয়া, এখানে এটা 1 1 পজিশন না, এটা আসলে আমরা কি করব, আচ্ছা আমরা একটু পরে এটা বলতেছি। ওকে, এরপর আমরা সহগুণক বের করব। সহগুণক সহগুণক বের করব। তো সহগুণক বের করলে আমরা কি করব, মাইনাস একটা দিয়ে দিব, -1 একটা দিয়ে দিব। এটা কত নম্বর পজিশন, 1 1, তাহলে 1 + 1টা দিব। এরপর আমরা কি করব, বাকি ওই অনুরাশির মতো কাজ করব, 3 7 -2 -2, মানে ওই ভুক্তি নিয়ে ক্রস করছি। করলে আপনি এখানে দেখবেন যে আসলে কত পাচ্ছেন, এখানে -1-এর উপর জোর পাওয়া না, তাহলে তো এটা পজিটিভ হয়ে যাবে, আলটিমেটলি রেজাল্টটা কত আসবে, 8। আচ্ছা, এখন ভাইয়া আপনি চিহ্ন বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া, আমি ভাইয়া বলতে বোঝাচ্ছি, দেখেন আমরা এই যে এটা জোড় পজিশন না বেজোড় পজিশন, এটা বুঝার জন্য, যেমন এটা 1 1, 1 + 1 এটা জোড়, এটা কত 1 2, এটা বেজোড়। এটা বেজোড় হইলে এখানে নেগেটিভ, -1-এর উপর বেজোড় থাকলে এটা কি নেগেটিভ চলে আসবে না, এই যে নেগেটিভ একটা চলে আসতেছে, দ্যাট মিনস এটা বোঝাচ্ছে এটা বেজোড় পজিশন। যেমন এটা যদি 1 3 ধরি ভাইয়া, 1 3, তাহলে 1 + 3 এটা কি জোড় না বেজোড়, 1 + 3 হচ্ছে জোড়, এই জন্য দেখবেন যে এটার রেজাল্টটা অনুরাশি এবং সহগুণকের মান সেম হবে। আবার এটা কত নম্বর পজিশন, 2 1, এটা 2 1 না,
2 1 হলে এটা কি 2 + 1 কি বেজোড় না? তো বেজোড় হলে দেখবেন যে অনুরাশির যে ভ্যালু আসবে সহগুণকের ভ্যালু জাস্ট একটা চিহ্নের পার্থক্য থাকবে। কথাই বুঝতে পারছেন, মান সেম হবে। আবার এটা কত নম্বর পজিশন? 2 2 পজিশন। 2 + 2 কি এটা কি জোড় না? তো জোড় হইলে এখানে যে অনুরাশি এবং সহগুণক কি হবে? সেম হবে। কথা কি বুঝতে পারছে? তো আলটিমেটলি আমরা হচ্ছে যে অনুরাশি এবং সহগুণক আসলে সেম, জাস্ট পার্থক্য হচ্ছে কি আমরা একটা চিহ্নের হিসাব করা লাগে আর একটা চিহ্নের হিসাব করা লাগে না। ওকে, একটু মাথায় রাখি। আমরা এই ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে কি করতাম? যে ভুক্তিটা নিতাম ওই ভুক্তি সহ গুণ করতাম, কিন্তু অনুরাশি সহগুণকের ক্ষেত্রে কিন্তু আসলে ভুক্তি সহ গুণ করি না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আপনাকে কিন্তু এখানে একটা কোশ্চেন বোর্ডে আসতে পারে এরকম যে বেজোড় পজিশনের বা হচ্ছে যে বেজোড় পজিশন গুলার যে অনুরাশি এবং সহগুণকের মান একই, কিন্তু একটা একটা চিহ্নের বিপরীত, এটা প্রমাণ করতে বলতে পারে, তাই না? তো আমরা এটাকে প্রমাণ করতে পারবো না। সহগুণক অনুরাশি বের করে বেজোড় পজিশন কোনটা, ভাই এইটা, এটা যদি যোগ করি 1 + 2 মানে হচ্ছে 3 আসবে। তো এখানে দেখবেন যে যে রেজাল্টটা পাবেন আর সহগুণক যে রেজাল্টটা পাবেন অনুরাশি হবে তার ডিফারেন্ট। আমরা এটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। দেখেন তো, আমরা যদি এটা নিই তাহলে -1 এর উপর 1 + 2 আমরা সহগুণক বের করলাম। এ বরাবর ক্রস দিব, এ বরাবর ক্রস দিব। ক্রস দিলে যেটা থাকবে 0 7 4 - 2। তো এটা বেজোড় যেহেতু এটা এখানে একটা নেগেটিভ আসবে। 0 - 14 আলটিমেটলি কত আসবে? +14। মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কিন্তু যদি এটা অনুরাশি বের করতে বলতো তাহলে আমরা এইটুকু আর বের করতাম, তাহলে এই মাইনাসটা আসতো না, তখন রেজাল্ট আসতো কত? -14। তাহলে কি একটা চিহ্নের পার্থক্য না? তাহলে এইরকম আপনাকে বলতে পারে অনুরাশি এবং সহগুণকের মধ্যে পার্থক্য হচ্ছে চিহ্নের, একটা চিহ্নের পার্থক্য কখন? যখন বেজোড় পজিশন গুলোতে থাকবে। কথাই বুঝতে পারছি? আশা করি সবাই অনুরাশি এবং সহগুণক ক্লিয়ার। আচ্ছা, আমরা এখান থেকে কিছু সিদ্ধান্ত আসতে পারি। আচ্ছা, 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যেটা বলতেছে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের ভুক্তিগুলোকে নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করলে। আচ্ছা ভাই, এটা একটু বুঝাই। আসলে এখানে বাংলা অনেক বিশাল কথা বলছে। ধরেন ভাইয়া, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, এই একটা নির্ণায়ক। আমি কি করলাম? এটার সহগুণক বের করলাম, এটার সহগুণক বের করলাম, এটার সহগুণক বের করলাম। বের করে আমি ওই ভুক্তি দিয়ে ওই সহগুণকে, ধরেন এটার সহগুণক কিছু একটা পাইছি, তাকে হচ্ছে 1 দিয়ে গুণ করলাম। এটার সহগুণক কিছু একটা পাইছি, তাকে 2 দিয়ে গুণ করলাম। এটার সহগুণক কিছু একটা পাইছি, তাকে 3 দিয়ে গুণ করে টোটাল যদি যোগ করি সেটা আসলে নির্ণায়কের মানের সমান হবে। এটাই বলতেছে। আচ্ছা, আমরা কি এটাই করছিলাম না এর আগে? একটু দেখি তো নির্ণায়কের মানের মধ্যে। দেখেন তো ভাইয়া, এই যে দেখেন তো, এইটার সহগুণক বের করছিলাম, এই যে এটার সহগুণকটা ছিল এইটা, এবং তার ভুক্তি দিয়ে গুণ করছে। সিমিলার, এটা সহগুণক বের করছিলাম। দেখেন তো ভাইয়া, এটা সহগুণক বের করছিলাম, বের করে তার ভুক্তি দিয়ে গুণ করছে। দেখেন তো, এটা সহগুণক 3 এর সহগুণক বের করছিলাম। দেখেন তো, সহগুণক বের করে ওই ভুক্তি দিয়ে গুণ করছি না? তখন যেটা আসছে সেটাকে নির্ণায়কের মান না। এই কথাটাই ভাইয়া আমাকে বলছে। কথাই বুঝতে পারছি? এই কথাটাই আমাকে বলছে। তাহলে বলছে কি কোন নির্ণায়কের যে কোনো একটা সারি, ওই যে ভাইয়া বললাম আপনি যে কোনো একটা সারি নিলেই হবে, যে কোনো একটা কলাম নিলে আসলে ক্যালকুলেশন করলে নির্ণায়কের মান হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি না? এটা আসলে কোনো একটা বোর্ডে কোশ্চেনে প্রমাণ করতে বলছে। তো আমরা কি এটা প্রমাণ করতে পারবো না? ওকে ভাইয়া। এরপর আরেকটা সিদ্ধান্ত আছে ভাইয়া। এটা বলতেছে যে কোনো একটা নির্ণায়কের, ধরেন আমি এটা বলতেছে এরকম যে আমি যদি এইরকম একটা নির্ণায়ক, এটা সহগুণক বের করলাম, এটা সহগুণক বের করলাম, এটা সহগুণক বের করলাম, বের করে তার অনুরূপ ভুক্তি দিয়ে গুণ করলাম। যেমন এটার সহগুণককে যদি আমি বড় হাতের A11 দিই, তার অনুরূপ ভুক্তি হয় এটা, নাইলে এটা। যদি আমি এটা দিয়ে গুণ করি, মানে এটা, এটা কত নম্বর পজিশন ভুক্তি? 2 1 পজিশন দিয়ে যদি গুণ করি, এটার এটা সহগুণক বের করলাম, সহগুণক হচ্ছে কত? 1 2। তার অনুরূপ ভুক্তি হবে কোনটা? এটা। সেটা কত? এ ছোটটা 2 2। আর এটা সহগুণক যদি বের করি, এটা সহগুণক কত? A 1 3। তার অনুরূপ ভুক্তি যদি আমরা ধরে নিই, এ এ কত? এ কত? 2 3। এটা দিয়ে যদি গুণ করি, তখন এটা টোটাল যোগফলের মান কত হবে? 0 হবে, এটা বলতেছে। অথবা অথবা এটা হইতে পারে A 1 3 দিয়ে A 1 1 কে গুণ করলাম, অথবা A 3 2 দিয়ে 1 2 কে গুণ করলাম, অথবা A 3 3 দিয়ে 1 3 কে গুণ করলে তখনও কি হবে? এটা নির্ণায়কের মান 0 হবে। তাহলে সহজ কথা যে আমি যদি এটা সহগুণক বের করি, তার অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা আর এটা। যদি আমি এটা দিয়ে গুণ করি, তাহলে
এটার এটার অনুরূপভুক্তি হবে এটা, এটার অনুরূপভুক্তি হবে এটা। আমি যদি এটার এটার সহগুণক বের করে এটার অনুরূপভুক্তি এটা দিয়ে গুণ করি, এটা সহগুণক বের করে এটার অনুরূপভুক্তি এটা দিয়ে গুণ করি, এটা সহগুণক বের করে এটার অনুরূপভুক্তি এটা দিয়ে গুণ করি, তখন নির্ণয়কের মান কত হবে? টোটাল যোগফলের মান কত হবে? জিরো। বলতেছে কোন নির্ণয়কে যে কোনো একটা সারি বা কলামের ভুক্তিকে অপর কোন সারি বা কলামের অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা গুণ করলে যোগফল হবে কত হবে? জিরো হবে। বাংলা কথাটা কঠিন, সহজ ব্যাপার হচ্ছে ভাইয়া এই কথা, যে আমরা যে কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা ভুক্তি যদি সহগুণক বের করি, বের করে তার অনুরূপ ভুক্তিগুলা দিয়ে যদি গুণ করি, গুণ করে টোটাল যোগফল হবে কত লয়? জিরো। এইটাও কিন্তু আসলে সিলেট বোর্ড 2022 সালে একটা সিকিউ ছিল, এবং আপনি যে সাস্টেও ভর্তি পরীক্ষা দিতে চান সেখানে আসলে এটা এমসিকিউ হিসেবে আসছে। তো এরকম আপনি আসলে এগুলা, এই সিদ্ধান্তগুলো কোথায় পেয়ে যাচ্ছেন? বিভিন্ন পরীক্ষায় আপনি এগুলা পেয়ে যাবেন। ওকে ভাইয়া, এখন আসেন ভাইয়া, ব্যতিক্রম ও অব্যতিক্রম ম্যাট্রিক্স বলতে কি বুঝি? ভাইয়া সহজ কথা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স যদি আপনাকে দেওয়া থাকে, একটা ম্যাট্রিক্স, অবশ্যই সেটা হইতে হবে কি? বর্গ ম্যাট্রিক্স। অবশ্যই সেটা কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, ওই ম্যাট্রিক্সে যদি নির্ণয়কের মান জিরো হয়, তখন সেটাকে আমরা বলবো ব্যতিক্রম ম্যাট্রিক্স। আর কোন ম্যাট্রিক্সের যদি নির্ণয়কের মান শূন্য না হয়, তখন আমরা সেটাকে বলবো অব্যতিক্রম ম্যাট্রিক্স। আবার বলতেছি, কোন ম্যাট্রিক্সের যদি নির্ণয়কের মান শূন্য হয় তখন সেটাকে বলবো ব্যতিক্রম, আর যদি নির্ণয়কের মান শূন্য না হয় তখন আমরা সেটাকে বলবো কি? অব্যতিক্রম ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, যেটা আসলে সাস্ট এবং কুয়েট রুয়েটে, এটা 2017 সালের কোশ্চেন মোস্ট প্রবাবলি। এগুলো আসলে মোটামুটি বোর্ডেও ক মার্কের জন্য কমন কোশ্চেন। আচ্ছা, আমি যদি ধরে নিচ্ছি এই একটা একটা ম্যাট্রিক্স, যেটাকে বলতেছে এটা কখন ব্যতিক্রম ম্যাট্রিক্স, কে এর কোন ভ্যালুর জন্য এটা হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, তখন আমরা কি করব? আমরা বলছিলাম যে যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে তার নির্ণয়কের মান কত হবে? জিরো হবে। তাহলে আমরা এটার নির্ণয়কের মান জিরো ধরে নিব। কে, রুট কে, টু, টু, রুট ওভার কে। সো এটা নির্ণয় মান কত ধরে নিব? জিরো। এর নির্ণয় মান বের করবো, এ বরাবর গুণ করবো, তাই তো? গুণ করলে কত আসবে? কে স্কোয়ার। আর এ বরাবর গুণ করলে কত আসবে? মাইনাস, সূত্রে মাইনাস, এ বরাবর গুণ করলে আসবে ফোর। এটা বলে কত লিখবো? জিরো। সুতরাং কে স্কোয়ার ইকুয়াল কত লিখবো? ফোর। সুতরাং কে ইকুয়াল কত লিখবো? প্লাস মাইনাস টু। তাইলে ওকে। সো এখন আপনার মাথায় আসতে পারে, মাইনাস দিলে তো রুটের ভিতরে নেগেটিভ হবে। প্লাসটা বুঝলাম ভাই, এটা রেজাল্ট দুইটা হইতে পারে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস টু। ভাইয়া প্লাস দিলে তো সমস্যা নেই, কিন্তু মাইনাস দিলে তো রুটের ভিতরে নেগেটিভ চলে আসবে। ভাই কোনো সমস্যা না ভাইয়া। কেন? কারণ আমরা আগে বলছিলাম যে নির্ণায়ক এর যুক্তিগুলো বাস্তব হইতে পারবে, অবাস্তব হইতে হইতে পারবে, এই জন্য এখানে অ্যান্সার হবে কি? প্লাস মাইনাস টু। এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? এখন আপনাকে এখানে যদি জিজ্ঞেস করে কে এর কোন মানের জন্য এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে, কে এর কোন মানের জন্য, কে এর মান যদি প্লাস মাইনাস টু হয় তাহলে এটা অব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। এখন জিজ্ঞেস করতে পারে, সরি, ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি কে এর কোন মানের জন্য এটা কি হবে? ব্যতিক্রম ম্যাট্রিক্স, তখন আপনি বলবেন কত? প্লাস মাইনাস টু হইলে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি কখন এটা অব্যতিক্রম হবে, যখন কে এর ভ্যালু কি হইতে পারবে না, প্লাস মাইনাস টু হবে না, তখনই কি হবে? এটা অব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। আমার কথা কি বুঝতে পারছি? এটা খুবই বোর্ড কোশ্চেন, অ্যাডমিশন কোশ্চেন, জানা আপনি অব্যতিক্রম ম্যাট্রিক্স পাচ্ছেনই। এটাকে আবার আরেকভাবে বলে যে এটা বিপরীত যোগ্য সম্ভব নয়। ভাই বিপরীত যোগ্যতা সম্ভব নয়, এই কোশ্চেনটা এইভাবে বলে যে কোনো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তখন তার বিপরীত যোগ্যতা সম্ভব না। মানে বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। আচ্ছা, আগে আমরা বুঝি বিপরীত ম্যাট্রিক্স বলতে কি বোঝায়। কোনো ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সকে যদি, কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ কে এর নির্ণয়কের মান দিয়ে যদি ভাগ করি, তখন আমরা সেটা কি পাই? বিপরীত ম্যাট্রিক্স। এখন দেখেন তো, নির্ণয়কের মান যদি জিরো হয় তাহলে কি এটা ইনফিনিটি হয়ে যাবে না? এই জন্য হচ্ছে আমাদেরকে বলা হয়, যদি কোনো ম্যাট্রিক্স বিপরীত যোগ্য সম্ভব হয়, দুঃখিত, কোনো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়, তখন তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। দ্যাটস ওয়াই আমরা মাথায় রাখবো যে আমাদেরকে যদি কখনো কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করে, একই কোশ্চেনের মধ্যে এইভাবে জিজ্ঞেস করতে পারে যে একটা ম্যাট্রিক্স কখন বিপরীত যোগ্যতা সম্ভব হবে না, কথাই বুঝতে পারছি, বা কখন ব্যতিক্রম হবে, দুইটা কিন্তু একই কথা। ওকে, আমাদেরকে কোশ্চেনটা এরকম বলতে পারে, বিপরীত যোগ্যতা সম্ভব নয়। এটা যে কথা, ব্যতিক্রম ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হওয়া একই কথা, কথাই বুঝতে পারছি। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা,
এই কোশ্চেনটা যদি বিপরীত ম্যাট্রিক্স যোগ্যতা যদি বিপরীত যোগ্যতা সম্ভব নয়, এর মিনিং হচ্ছে যে কি, এটা নির্ণয়কের মান কত ধরে নিব, 0 ধরে নিয়ে কে এর মান কত পাইছি, +-2। তাহলে কে এর মান যদি +-2 হয়, তাহলে এটা আসলে ব্যতিক্রম ম্যাট্রিক্স এবং এটার বিপরীত যোগ্যতা সম্ভব নয়। এখন আপনাকে আরেকটা জিনিস বলতে পারে যে এই ম্যাট্রিক্সের কে এর কত এর জন্য, কে এর মান কত এর জন্য, কে এর মান কত এর জন্য কে এর উপর কোন শর্ত আরোপ করে, দুঃখিত, কে এর উপর, কে এর উপর কোন শর্ত আরোপ করলে, কোন শর্ত আরোপ করলে এটা বিপরীত যোগ্যতা সম্ভব হবে এবং এটা অথবা অব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। তখন আপনি কি করবেন, আপনি নির্ণয়কের মান 0 ধরে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পর আপনি কে এর মান কত পাইছেন, +-2 না, তাহলে এটা হলে কি হবে, বিপরীত যোগ্যতা সম্ভব নয় বা এটা ব্যতিক্রম হবে। তাহলে উল্টা কথা, যে কে এর মান যদি +-2 ছাড়া অন্য কিছু হয়, তখন এটা কি হবে, বিপরীত যোগ্যতা সম্ভব হবে এবং এটা অব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। কোশ্চেনটা কিন্তু একটাই, একই ওয়ে অ্যান্সার, বাট কোশ্চেন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারে। কথাই বুঝতে পারছি, আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আচ্ছা, এখন আসেন অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বলতে কি বুঝি। আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বলতে বুঝি একটা ম্যাট্রিক্সকে, একটা ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্সের প্রথমে আমরা হচ্ছে প্রত্যেকটা ভুক্তির হচ্ছে কি বের করব, সহগুণক বের করব, সহগুণক বের করব। সহগুণক বের করে তাকে ট্রান্সপোজ করব, তাকে কি করব, ট্রান্সপোজ করব। তখন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো কি, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আমরা একটু দেখি, ঠিক আছে। আমরা আগে প্রথমে আছে দুই ধরনের ম্যাট্রিক্সের জন্য দেখবো, একবার হচ্ছে যে 2x2 ম্যাট্রিক্সের জন্য দেখবো, দেন হচ্ছে যে আমরা কিসের জন্য দেখবো, আমরা হচ্ছে যে 3x3 ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল নিচ্ছি, যে এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4। তো আমরা প্রথমে হচ্ছে ওয়ান এর সহগুণক বের করব। তো সহগুণক কি বের, এটা 1 1 পজিশনের সহগুণক, কি বের করি, -1 এর উপর 1 + 1 দিব। এরপর আসলে ওয়ান কে ধরবো, এটা বাদ এটা বাদ, তাহলে থাকতেছে কি শুধুমাত্র 4। আচ্ছা, 4 থাকলে কত আসতেছে, -1 এর উপর হচ্ছে 1 + 1 জোড়, জোড় হইলে এটা শুধুমাত্র 4 থাকতেছে। আচ্ছা, 1 2 জন্য বের করি, -1 এর উপর 1 + 2 লিখবো। ওকে, 1 2 মানে হচ্ছে এটা, এটা বাদ এটা বাদ, তাহলে কত আসতেছে, 3। তাহলে এটার ভ্যালু, যেহেতু -1 এর উপর হচ্ছে বেজোড় পাওয়ার, তাহলে এটা নেগেটিভ আসবে, তাহলে রেজাল্ট হবে -3। ওকে, এবার বের করব 2 1, -1 এর উপর 2 + 1 দিব, তারপরে ধরবো, এটা হচ্ছে 2 1 পজিশন, এটা বাদ এটা বাদ, তাহলে কত হচ্ছে 2। 2 1 কি বেজোড় না, তাহলে এটা নেগেটিভ আসবে, -2। এটা কত, 2 2, তাহলে -1 এর উপর 2 + 2 লিখবো। এরপরে এটা ধরবো, এটা বাদ এটা বাদ, তাহলে কত থাকতেছে, 1। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা পজিশনের সহগুণক বের হয়ে গেছে। তাহলে আমরা এবার কি করব, ওইটা দিয়ে একটা ম্যাট্রিক্স দেবো। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল, আমরা কি করব, আমরা হচ্ছে যে প্রত্যেকটা পজিশনের সহগুণক বসাই দেব। এটা হচ্ছে 4, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1। এরপরে বলতেছি কি, এটাকে ট্রান্সপোজ করবো। ওকে, ট্রান্সপোজ করে নি, রোকে কলাম অথবা কলামকে রো, তাহলে এটা আসবে 4 -2 -3 1। তাহলে এইটা কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স না ভাইয়া? আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে প্রত্যেকটা পজিশনের সহগুণক বের করব। এরপরে কি করব, জাস্ট তারকে, তারপরে হচ্ছে বের করে ওইটা দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব, তাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাই কি আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার একটু মাথায় রাখি, এটা শর্টকাট টেকনিকটা একটু দেখে নিই, শর্টকাট টেকনিক। ওকে, আমাকে ধরেন সাপোজ, আচ্ছা এটি একটু দেখি, দেখেন তো ভাইয়া, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 ছিল, তাই না? এখন আমরা দেখি তো একটু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এর রেজাল্টের দিকে একটু তাকাই। দেখেন তো, 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় 4 চলে আসছে, মানে এই কর্নার বরাবর কি হয়েছে, অবস্থানের পরিবর্তন হয়েছে। এই কর্নার বরাবর কিসের পরিবর্তন হয়েছে, অবস্থান, অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। দেখেন তো, এখানে 2 ছিল, এখানে 3 আছে, এখন এখানে 2 আছে 3 আছে, জাস্ট কি হয়েছে, চিহ্ন চলে আসছে, চিহ্নের পরিবর্তন হয়েছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এ বরাবর হবে চিহ্নের পরিবর্তন। তাহলে সহজ কথা, আমরা দেখেন তো, নির্ণয়কের ক্ষেত্রে কি এ বরাবর করে আমরা বিয়োগ করে দিই না, তাহলে যে বরাবর বিয়োগ করি ওই বরাবর কি হবে, চিহ্নের পরিবর্তন, তাহলে এ বরাবর হবে চিহ্নের পরিবর্তন, এ বরাবর হবে অবস্থানের পরিবর্তন। তখন আমরা কি পেয়ে যাব, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে ক্লিয়ার, আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স শর্টকাটে 2x2 ম্যাট্রিক্সের জন্য কিভাবে নির্ণয় করব, সবাই ক্লিয়ার? ওকে,
সো আশা করি সবাই এটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এবার 3 বাই 3 ম্যাট্রিক্সের জন্য হচ্ছে একটু অ্যাডজয়েন্ট অফ এ দেখে নিই। ঠিক আছে, ওকে ভাইয়া, এটি কি আমরা পারবো না? আমরা কি করব, প্রথম হচ্ছে এই পজিশনের জন্য সহগুণক বের করব, এটার 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 জন্য 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 বের করব, সবগুলা বের করে দেন হচ্ছে আমরা কি করব, জাস্ট ওখানে সহগুণক গুলা মান বসাবো, বসে একটা ম্যাট্রিক্স পাবো, তাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই কি আসলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স না? এটা কি করে দেওয়া লাগবে? ওকে ভাইয়া, আমি যদি যেহেতু আপনাদের মোটামুটি হচ্ছে যে হয়তোবা 3 বাই 3 আপনাদের কাছে কঠিন লাগতে পারে, এই জন্য আমি একটু ফাস্ট করাই দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, 1 1 এর জন্য ধরবো, -1 লিখবো, 1 + 1 লিখবো ছোট করে, এ বরাবর একটা ক্রস দিবে, এ বরাবর একটা ক্রস দিব, 1 0 3 -2 লিখে দিলাম। ওকে, তাহলে আমরা কত দিব, -1 + 1, এটা জোড়, তাহলে এ বরাবর গুণ করলে কত আসবে, -2, আর এটা তো 0, তাহলে এটা রেজাল্ট -2। আচ্ছা, 1 2 জন্য একটু বের করি, -1 এর উপর 1 + 2 দিব, এরপর একটা বক্স আঁকবো, এই বরাবর কাটবো, এ বরাবর কাটবো, কাটলে আমাদের কত থাকবে, 5 0 3 -2। এটা কি বেজোড় না? তাহলে একটা নেগেটিভ চলে আসবে, নেগেটিভ আসার পর এটা হচ্ছে -10 -0, তাহলে টোটাল রেজাল্ট আসবে +10। এরপর আমরা কি করব, 1 3, 1 3 এর জন্য হচ্ছে -1 এর উপর 1 + 3 লিখবো ভাইয়া, এরপর এইভাবে দুইটা লাইন দিব, এ বরাবর একটা লাইন আঁকবো, এ বরাবর লাইন আঁকবো, তাহলে কত থাকবে, 5 1 3 3। তাহলে আমরা এটা কি জোড় না? জোড় হলে পজিটিভ, তাহলে 3 5 15 -3 ইকুয়াল কত আসতেছে, 12। ওকে, সিমিলার ভাবে এবার আমরা 2 1 এর জন্য বের করব, -1 এর উপর 2 + 1 দিব, দুইটা লাইন আঁকবো, তাহলে এ বরাবর কাটা, এ বরাবর কাটা, তাহলে থাকতেছে কত, -3 2 3 -2। তাহলে দেখেন তো, এটার উপর কি বেজোড় না? বেজোড় হলে নেগেটিভ ভাইয়া। এটা হচ্ছে -3 - 2 মানে কত হচ্ছে, 6 -6, তাহলে কত চলে আসে, 0। তারপর আমরা কত জন্য বের করব, 2 2 জন্য, -1 এর উপর 2 + 2 লিখবো, এরপর দুইটা মডুলাস দিব, 2 + 2 মানে হচ্ছে এটা, তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে থাকতেছে কত, 1 3 2 -2। আচ্ছা স্যার, এটা 2 2 কি জোড় না? তাহলে জোড় হলে এটা পজিটিভ আসবে, তাহলে দেখেন তো এটা হচ্ছে -2, সূত্র একটা -6, তাহলে কত আসে, -8। এবার আমরা কত জন্য বের করব, 2 3 জন্য, -1 এর উপর 2 + 3, দুইটা লাইন আঁকবো, 2 3 পজিশন এইটা, এ বরাবর আঁকবো, এ বরাবর আঁকবো, দেখেন তো কত থাকতেছে, 1 3 3 3। এটা কি বেজোড় না পাওয়ার? তাহলে নেগেটিভ আসবে, 3 - 3 * 9, তাহলে কত আসতেছে, -6, মাইনাস -6, যেটা আসলে পরবর্তী আমরা 6 লিখতে পারি। সিমিলার ভাবে 3 1 এর জন্য বের করব, -1 এর উপর 3 + 1 লিখবো, এরপরে এইভাবে দুইটা লাইন আঁকবো। ওকে, 3 1 কোনটা? এটা ভাইয়া, এটা কাটবো, এটা কাটবো, কত থাকতেছে, -3 2 এবং 1 এবং 0, 1 এবং 0। তাহলে দেখেন তো এটা কি জোড় না? জোড় হইলে -3 × 0 মানে হচ্ছে 0, -2, রেজাল্ট হচ্ছে -2। ওকে, এবার আমরা কত জন্য বের করব, 3 2, 3 2 জন্য বের করি, -1 এর উপর 3, দুঃখিত, 3 + 2, এভাবে একটা মডুলাস থাকবো। 3 2 কোনটা? এইটা ভাইয়া, এটা আঁকলে দেখেন তো আমরা কোন বরাবর চিহ্নগুলো আঁকবো, এ বরাবর লাইন আঁকবো, আর এ বরাবর লাইন আঁকবো, তাহলে থাকবে কে, 1 2 5 0। তাহলে কত থাকতেছে, এটা কি বেজোড় না? বেজোড় হলে নেগেটিভ, এটা 1 × 0 মানে 0, সূত্রের -5 × 10, তাহলে -10 × তাহলে আসলে +10 চলে আসবে। ওকে, আমাদের লাস্ট ওয়ান, 3 3, -1 এর উপর 3 + 3 লিখবো, 3 3 পজিশন কোনটা? এইটা, এ বরাবর ভুক্তি, এ বরাবর ভুক্তি, ক্রস করব, তাহলে থাকবে হচ্ছে ভাইয়া 1 - 3 5 1। এখন যদি দেখেন তো 3 3 কে এটা জোড় না, তাহলে 1 × 1 মানে হচ্ছে 1, সূত্রের মাইনাস, 3 5 15, -15, মাইনাস কত, +15 মানে হচ্ছে 16। এই হচ্ছে টোটাল আমার বুকটি। এখন আমরা কি করব, লিখবো যে অ্যাডজায়েন্ট অফ এ, এখানে কিন্তু ম্যাট্রিক্সের চিহ্ন হবে, ঠিক আছে, চিহ্ন দিয়ে এখানে ট্রান্সপোজ দিব। 1 1 এর ভ্যালু কত পাইছি, -2, 2 2 এর ভ্যালু কত পাইছি, 1 2 এর ভ্যালু হচ্ছে 10 ভাইয়া, 1 3 এর ভ্যালু হচ্ছে 12, 2 1 এর ভ্যালু হচ্ছে 0, 2 2 এর ভ্যালু হচ্ছে -8, 2 3 এর ভ্যালু হচ্ছে 6, 3 2 এর ভ্যালু হচ্ছে -2 ভাইয়া, 2 3 2 এর ভ্যালু হচ্ছে 10, এবং হচ্ছে 3 3 এর ভ্যালু কত,
16। এটাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই আসলে আমার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা এখানে -2 রো কে কলাম বানাই ফেলবো, ঠিক আছে? কলামকে রো বানাইতে পারি, অথবা 10 -8 10। এরপর আমি এই কলামটাকে রো বানাইলাম, 12 6 16। এইটাই আসলে আমার অ্যাডজয়েন্ট অফ এ। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আসলে আমরা 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ, হুবহু 2x2 এর, জাস্ট এটা একটু ক্যালকুলেশনটা বেশি, ঠিক আছে ভাইয়া? ওকে, আমাদের এরপর যেটা আসছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য ভাইয়া। ওকে, আমরা বলতেছি কোন একটা ম্যাট্রিক্স যদি এমন হয়, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, প্রথম কথাগুলো যেটা আসবে সেটা হচ্ছে যদি এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রম না হয়। যদি ব্যতিক্রম না হয় তখন মানে এটা যদি নির্ণায়কের মান 0 না হয়, তখন আমাদের অ্যান্সার গুলো মাথায় রাখতে হবে। কোন একটা ম্যাট্রিক্সকে যদি আপনি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করেন, অথবা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে যদি এ ম্যাট্রিক্স দ্বারা গুণ করেন, সেটা কি হবে? সেটা একটা স্কেলার ম্যাট্রিক্স হবে। আপনারা এটা করতে পারেন বাসায়, ঠিক আছে? ট্রাই করতে পারেন। যেহেতু আমরা অ্যাডজেন্ট অফ এ কিভাবে বের করতে হবে, আর এ ম্যাট্রিক্স কিভাবে, এ ম্যাট্রিক্সও দেওয়া থাকবে, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নিতে পারেন। তারপর তাদের দুইটা গুণ প্রসিডিউর আমরা আগের ভিডিওতে দেখছিলাম, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবং সেটা ক্যালকুলেশন করলে আপনি দেখবেন যে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স পাবেন। এটা সবসময় মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে, রিটেনও আসতে পারে আপনাকে প্রমাণ করতে। ওকে, অথবা আপনি কোন একটা ম্যাট্রিক্সে নির্ণায়কের মানকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করেন, ওই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করলেন, তাকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করেন, তখন ওই স্কেলার ম্যাট্রিক্সটা পাওয়া যেতে পারে। এটা কিন্তু আপনার এমসিকিউ তে কাজে লাগবে, আপনার সিকিউ তে এটা আসতে পারে। শুধুমাত্র একটা কথা মাথায় রাখবো, যদি হয় এ অব্যতিক্রম ম্যাট্রিক্স, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স না হয়ে এটা হয়ে যাবে শূন্য ম্যাট্রিক্স। মানে টোটাল ম্যাট্রিক্সটা কি, টোটাল ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সিমিলার এটার জন্য কথাই বুঝতে পারছি। ওকে, সেকেন্ড কনসেপ্ট সেকেন্ড কনসেপ্ট হচ্ছে, আমরা যদি একটা কর্ণ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্স, আচ্ছা এক্সাম্পল হিসেবে নিতে পারি ভাইয়া। এক্সাম্পল হিসেবে আমি একটু আপনাকে টেনে দিচ্ছি। একটা কর্ণ ম্যাট্রিক্সের হচ্ছে যে কি, কর্ণ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একটা কি, কর্ণ ম্যাট্রিক্স হবে। ধরেন আপনাকে একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে 3x3, ধরেন সব এ বি সি, 0 0 0 0, এখানেও 0, এখানেও 0। এখন এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আপনি বের করে দেখেন যে এটা চেহারাটা এরকম আসবে, এটা চেহারাটা এরকম আসবে, অ্যাডজয়েন্ট অফ এ। যেখানে এ আছে না, সেখানে এ না থেকে বি এবং সি এর গুণফল পাবেন। এখানে বি এবং সি এর গুণফল, যেখানে বি আছে এখানে হচ্ছে এ আর সি এর গুণফল এখানে পাবেন। আচ্ছা দেখেন তো, আর যেখানে সি আছে এখানে এ আর বি এর গুণফল পাবেন, বাকি সবগুলো জিরো। তাহলে আমরা এখান থেকে একটা কিছু বলতে পারি, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি, কর্ণ ছাড়া বাকি সবগুলো জিরো হবে। এটাকে অ্যাডজেন্ট অফ এ করার পরে এটা একটা কি থেকে গেল, কর্ণ ম্যাট্রিক্স। এই কথাটাই লেখা হয়েছে, কথাই বুঝতে পারছি। ওকে, এই জিনিসটা আমাদেরকে একটু জানা লাগবে। আর এটা আমরা অনেকটা এমসিকিউ তে পেয়ে যাবো, তো এটা মাথায় রাখবো যে এইভাবে আসলে আমরা অ্যাডজেন্ট অফ এ, আমরা এটা শর্টকাট ট্রিক্স পরবর্তীতে দেখাবো, একদম একটা ভিডিওতে পুরা ম্যাট্রিক্স নির্ণয়কে শর্টকাট ট্রিক্সটা আমরা দেখে ফেলবো। ওকে, পরবর্তীতে বলতেছি, দেখেন তো ভাইয়া, আমরা এই যে আমাদেরকে একটা ম্যাট্রিক্স, আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল হচ্ছে যে অ্যাডজয়েন্ট অফ এ বাই এ নির্ণয়কের মান। তাহলে আমরা বলতে পারি না, এ নির্ণয়কের মানকে ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে অ্যাডজয়েন্ট অফ এ পাওয়া যাবে। তো এটা অনেক টাইম আপনাকে পরীক্ষার হলে চাইতে পারে যে, ওকে ভাইয়া আপনি একটা ইনভার্স ম্যাট্রিক্স এর সাথে যদি তার নির্ণায়কের মান দিয়ে যদি গুণ করেন, তাহলে কোন ধরনের ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেটা মাথায় রাখবো কি, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তো আশা করি আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা রাখলাম। নেক্সট ক্লাসে আমরা আসলে ইনভার্স ম্যাট্রিক্স এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং সেক্ষেত্রে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, পরবর্তীতে আশা করি ইনশাল্লাহ আমরা কিভাবে সমীকরণ সমাধান করে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মাধ্যমে সেই জিনিসগুলো দেখবো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিবডি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সালাম।